নমস্কার বন্ধুরা, জ্যোতিষ লোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার। আজকে আমরা দশা অন্তর্দশা ও গোচর বিচার করব। একটা আমরা চার্ট নিয়েছি, তো যেখানে আমরা সেই চার্টটিকে ভালো করে বিচার বিশ্লেষণ করব, D1 চার্টটিকে, এবং তারপর তার বর্তমান যে দশা অন্তর্দশা, সেই দশা অন্তর্দশার সঙ্গে গোচরে যে ঘটনা ঘটার সম্ভাবনা আছে, সেই ঘটনা ঘটার সম্ভাবনার কতটা বাস্তবসম্মত এবং কতটা বর্তমান সময় উপযোগী, সেই সম্পর্কে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছব। তো সাধারণ অবস্থায় বিচার বিশ্লেষণ করার সময় আমরা D1 চার্টে যে সম্ভাবনা থাকে সেটি ঘটার জন্য যদি উপযুক্ত দশা অন্তর্দশা না পায় এবং গোচর যদি পারমিট না করে, তাহলে ঘটনাটি জন্মকালীন চার্টে থাকলেও সেটি বাস্তবায়িত হয় না। তো সেই জন্য আমরা আজকে একটি চার্ট নিয়েছি, যেখানে আমরা D1 চার্টটিকে আমরা পিকচারে দেখিয়েছি এবং তার পাশাপাশি আমরা একটা গোচর চার্ট তৈরি করেছি 29/1/2023 সাপেক্ষে। তো দুটি চার্টকে আমরা পাশাপাশি রেখেছি। তো আমরা প্রথমে দেখব কি যে একজন জাতকের চার্ট এটি, তো তার বর্তমান সময়ে তার যে প্রশ্ন ছিল বা তার যে ঘটনার জন্য তার আশা, সেই ঘটনার সঙ্গে, সেই ঘটনা ঘটার সঙ্গে দশা অন্তর্দশার সম্পর্ক কিভাবে যুক্ত হয়ে আছে এবং D1 চার্টে কিভাবে সেটাকে পারমিট করেছে, D1, গোচর এবং দশা অন্তর্দশা, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। 29/11/2023 একটি জাতকের বাড়ির লোক আসে এবং আসার পর সেখানে তাদের মনে কী প্রশ্ন, সেই সম্পর্কে যখন বিচার বিশ্লেষণ করতে যাওয়া হবে, তো সেখানে কিন্তু দশা অন্তর্দশা এবং গোচর এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেখানে যখন গোচরটা আমরা বিশ্লেষণ করতে যাই, সেখানে গিয়ে দেখা যায় কি যে তার একটা শারীরিক একটা সমস্যা, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা, এই ধরনের একটা জায়গা তৈরি হয়। তো সেটা আমরা দেখব কিভাবে আইডেন্টিফাই করা গেল যে এই ব্যক্তির মনে যার সম্বন্ধে প্রশ্ন থাকুক না কেন, যার ডেট অফ বার্থের দিক না কেন, তার শারীরিক সমস্যার কারণেই কিন্তু ছুটে আসা। তো সেটার জন্য আমরা গোচরটাকে আমরা যদি দেখি 29/1/2023, তো সেখানে আমরা এই যে ব্যক্তি জন্মকালীন যে চন্দ্র, সেটা হচ্ছে মিথুন রাশিতে। তো গোচরে আমরা দুটো স্টার দিয়েছি মিথুন রাশিতে। ওখান থেকে যদি আমরা দেখি যে তার পঞ্চম ঘরে কেতু আছে, মানসিক একটা হতাশা, পুত্রের সঙ্গে একটা তার বনিবনা না হওয়া, এই ধরনের একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তারপরেই আমরা যদি দেখি ষষ্ঠ ঘর, সেই ষষ্ঠ ঘর কিন্তু তার কোনো গ্রহ নেই ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ রাশিতে অবস্থান করছে গোচরে, যেটি জন্মকালীন চন্দ্র সাপেক্ষে তার দ্বাদশ ঘর হচ্ছে। অর্থাৎ 6 আর 12-র একটা কানেকশান আমরা দেখতে পাচ্ছি গোচর চার্টে। তো এখানে তার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বা হসপিটালাইজড হওয়া, এই ধরনের একটা কানেকশান আমরা পাচ্ছি। এবং মঙ্গলকে যদি আমরা দেখি, সেই মঙ্গল রোহিণী নক্ষত্রে আছে গোচরে। তো এটি চন্দ্রের নক্ষত্র এবং চন্দ্রকে আমরা দেখছি রাহুর সঙ্গে সহাবস্থান করছে মেষ রাশিতে।
তাহলে চন্দ্র আর মঙ্গল এই দুটি গ্রহকে আমরা পাচ্ছি, এবং চন্দ্রের সঙ্গে রাহুর কানেকশান আছে এবং মঙ্গলের সঙ্গেও রাহুর কানেকশান আছে দৃষ্টির মাধ্যমে। তো স্বভাবতই চন্দ্র মঙ্গল আমরা জানি শরীরের জলীয় অংশগুলোর কথা বলে, রক্তের কথা বলে, রক্তপাতের কথা বলে, এবং সেখানে রাহুর সংযোগ মানে এই রক্তজনিত যে সমস্যা সেটির ক্ষেত্রে আমরা জানি রাহু মানে কোনো কিছুকে বাড়ায়, কোনো কিছুকে বৃদ্ধি করার কারকতা রাহুর মধ্যে আছে। তো রক্তজনিত যে সমস্যা সেটিকে আরও বাড়াবে। তো এই জাতকের ক্ষেত্রে একটা হাই ব্লাড প্রেশারজনিত সমস্যা ছিল এবং সেই কারণেই কিন্তু তাকে হসপিটালাইজড হতে হয়েছিল, এবং তার একটা দিক সেখানে কিন্তু অবসের মতো হয়ে যায় 50%। তো স্বভাবতই আমরা এই গোচর থেকে আমরা যেটা দেখলাম যে পঞ্চমে কেতু আছে, সন্তানের সঙ্গে তার বনিবনা না হওয়া, বা পিতা একরকম চাইছে পুত্র আরেকরকম চাইছে, এই ধরনের একটা ঘটনা যেমন থাকবে, তেমনি শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা ভোগার সম্ভাবনা থাকছে। আর একটা জিনিস, অষ্টমে আমরা রবিকে দেখতে পাচ্ছি গোচরে। তো সেই হিসাবেও দুস্থানে যখন রবি থাকে তখন জীবনী শক্তি কিন্তু হ্রাস পায়। তখন কিন্তু সেখানে তার জন্মকালীন চার্টে যদি তার হসপিটালাইজড হওয়ার যোগ থাকে, রোগে ভোগার বা শারীরিক অসুস্থতার যোগ থাকে, তাহলে কিন্তু এই অষ্টমে রবি থাকলে, জন্মকালীন চন্দ্র থেকে অষ্টমে রবি থাকলেও কিন্তু সেই ঘটনাটি শারীরিক যে বিপর্যয় সেটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তো এখানে আমরা অষ্টমে রবিকেই দেখছি, জীবনী শক্তির হ্রাস। তো আমাদের ক্ষেত্রে এটা আমরা জানি যে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কারো বেশি থাকে, তাহলে তার মধ্যে জীবাণু যদি প্রবেশও করে, তাহলে কিন্তু সেই জীবাণু কিন্তু তার শরীরের মধ্যে কোনো রকম রোগের প্রকাশ ঘটাতে পারে না। এখানেও ঠিক সেই রকমই, জীবনী শক্তি যদি বেশি থাকে তাহলে কিন্তু এই ধরনের যে সমস্যাগুলো থেকে সে বেরিয়ে আসতে পারে। এখানে রবি অষ্টমে বসে থাকার জন্য সেই জায়গাটাও কিন্তু হ্রাস পেয়েছে, এবং তার যে ব্লাড প্রেশারজনিত যে সমস্যা হাই হয়ে গেছিলো, এবং এর ফলে তার উচ্চ রক্তচাপের দরুন তার একটা দিক প্যারালাইসিস হয়ে যাওয়ার মতো অবস্থা 50%, এই জায়গাটি কিন্তু তৈরি হয়েছিল। তো এটা তো গোচর থেকে আমরা দেখলাম, গোচরটাকে আমরা ভালো করে বিচার বিশ্লেষণ করে এটা আমরা দেখলাম যে গ্রহগুলি আসছে তাদের ধরন অনুযায়ী আমরা একটা সিদ্ধান্তে পৌঁছালাম। তো এরকম কথা তো বলা আছে যে তার D1 চার্টে শারীরিক সমস্যা বা হসপিটালাইজড হওয়ার মতো যোগ থাকতে হবে, এবং দশা অন্তর্দশাতেও পারমিট করতে হবে, তারপর তো গোচর পারমিট করলে নিশ্চয়ই ঘটনাটা ঘটবে। তো এবার আমরা চলে আসব D1 চার্টটিকে পর্যালোচনা করতে। এবার আমরা D1 চার্টটিকে ভালো করে বিচার বিশ্লেষণ করব। যদিও আমরা ব্যাক ক্যালকুলেশনে পৌঁছে গেছি, সাধারণ অবস্থায় D1 চার্ট দশা অন্তর্দশা এবং গোচর এইভাবেই আমরা দেখি, কিন্তু ঘটনাচক্রে আমাদের বর্তমান সময়ে তার কি সমস্যা নিয়ে সে আসছে সেটা বিচার করতে গিয়ে আমাদের গোচরটাকে আগে দেখতে হয়েছিল। তাই যেভাবে একজনকে দেখা হয়েছিল সেইভাবেই কিন্তু এটা বোঝানোর চেষ্টা করছি। তো এখানে ধনু লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব সেটি বৃষ রাশিতে পড়েছে। লগ্নের অধিপতি এখানে বৃহস্পতি, সেই বৃহস্পতি ষষ্ঠভাবে বসে আছে, তার মানে 1 আর 6-এর একটা কানেকশান তৈরি হয়ে গেছে। এবার এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশিতে পড়েছে, যেটি কিন্তু দ্বাদশ ভাব, তার মানে 1, 6, 12-র একটা কানেকশান তৈরি হয়ে গেছে। 1, 6, 12-র যখন কানেকশান হয়, একজন জাতককে কিন্তু শারীরিক এমন কিছু সমস্যার কারণে ভুগতে হয় যার জন্য তাকে হসপিটালাইজড হতে হবে। তো কখন হবে না, যখন যে ঘরগুলির সঙ্গে এই ঘটনাগুলি ঘটার কথা বলছি, যে ঘরগুলি বা যে ভাব বা যে ভাবের অধিপতি, সেই অধিপতিদের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা বা ওখানে অবস্থিত গ্রহ
ষষ্ঠভাবে, ষষ্ঠভাবে তো রোগের কথা বলে, ওখানে অবস্থিত গ্রহরাই কিন্তু বলে দিবে যে এই ঘটনাটা কখন হবে। তো এখানে আমরা 1-6-12 কানেকশান আমরা পেয়ে গেছি, যেটি জাতককে ইন্ডিকেট করছে রোগের কারণে তাকে হসপিটালাইজড হতে হবে। কখন হতে হবে না, যখন এদের সংযুক্ত দশা অন্তর্দশা প্রত্যন্তদশা পাওয়া যাবে তখনই। তো সেই হিসাবে আমাদেরকে এবার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় আমরা চোখ রাখব। D1 চার্টে 1-6-12 কানেকশান আমরা পেয়ে গেছি। গোচরে বলছে তার এই সময়ে বর্তমানে একটা শারীরিক অসুস্থতা এবং হসপিটালাইজড হওয়ার মতো সম্ভাবনা থাকবে, তার জীবনীশক্তি হ্রাস পেয়েছে, তাই এই ঘটনাটা ঘটার সম্ভাবনা অনেক বেশি বর্তমান সময়ে গোচরটাই বলছে। এবার আমরা দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় চলে আসব। আমরা এখানে দেখতে পাচ্ছি কি বর্তমানে শুক্রের দশা, বৃহস্পতির অন্তর্দশা, রবির প্রত্যন্ত দশা চলবে কত না 10-1-2023 থেকে 28-2-2023 পর্যন্ত এটা চলবে। তো এখানে আমরা এই যে 10-1 আর 28-2 পর্যন্ত চলবে শুক্র বৃহস্পতি রবি। তো এখন আমরা যদি দেখি যে ষষ্ঠভাবের অধিপতি কে না শুক্র, তার দশা চলছে, ওখানে কে বসে আছে, বৃহস্পতি বসে আছে, তার অন্তর্দশা চলছে, আর রবির হচ্ছে প্রত্যন্ত দশা। ঘটনাটি সংঘটিত হয়েছিল এই যে হসপিটালাইজড হওয়ার ব্যাপারটা, যেটা ধরা গিয়েছিল গোচর থেকে, সত্যি সত্যি তো তাকে হসপিটালাইজড হতে হয়েছিল। এটি কিন্তু 15-1-2023 এই সময় তাকে হসপিটালাইজড হতে হয়। তো তার পরবর্তীকালে ডাক্তার দেখানোর পর তারা দেখাতে আসছিল যে তার কতদিন আর ভুগতে হবে বা তার পরবর্তীকালে সে কতটা সুস্থ হতে পারবে ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমরা শুক্র বৃহস্পতিকে তো আমরা পেয়ে গেলাম, রবিটা কিভাবে আসছে, রবির প্রত্যন্ত দশায় ঘটনাটা কেন সংঘটিত হলো। শুক্র ষষ্ঠ ঘরের অধিপতি, সেই হিসাবে শুক্রের দশা, বৃহস্পতি ষষ্ঠ ঘরে বসে আছে, তাই বৃহস্পতির অন্তর্দশা, ঘটনাটা সংঘটিত হওয়ার অবশ্যই যোগ আছে। এই যে কম্বিনেশন অনুযায়ী ঘটনা তাকে হসপিটালাইজড হতে পারে, কারণ এরাই 1-6-12 কানেকশান তৈরি করেছিল। এবার রবিকে যদি আমরা দেখি, রবি কিন্তু দ্বাদশপতির সঙ্গে সহাবস্থান করছে, আর দ্বাদশপতি তো আমরা জানি যে হসপিটালাইজড হওয়ার কথা বলে। আর একটা জিনিস, রবি হচ্ছে কেতু নক্ষত্রে আছে, কেতু অষ্টম ঘরে বসে আছে। তা রবি কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অষ্টম এবং দ্বাদশের সঙ্গে একটা সংযোগ তৈরি করেছে। এই অষ্টম একটা বিপত্তির কথা বলে, দ্বাদশ কিন্তু হসপিটালাইজড হওয়ার কথা বলে। তো রবির যখন সময় আসবে তখন কিন্তু রবি কিন্তু যে ঘরগুলির সঙ্গে যুক্ত হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সেই ঘরগুলির ফল দেওয়ার চেষ্টা করবে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যে এই জাতক কিন্তু রবিবার জন্মগ্রহণ করেছিল। মানে আমরা আগে রুলিং প্ল্যানেট, কীভাবে আমরা রুলিং প্ল্যানেট থেকে আমরা গুরুত্বপূর্ণ প্ল্যানেটগুলি বের করব, চয়েস করব, আমরা অনেকগুলো প্ল্যানেট পেয়ে গেছি কার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা ঘটনাটি সংঘটিত হবে, সেই হিসাবে আমরা 5-7টা প্ল্যানেটকে আমরা পেয়ে গেছি। ইতিপূর্বের আমরা ভিডিওতে এটা আলোচনা করেছিলাম যে রুলিং প্ল্যানেট ধরে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ প্ল্যানেটকে বা শক্তিশালী প্ল্যানেটকে আমরা বাছতে পারি। তো আমরা এখানে অনেকগুলি প্ল্যানেটকে এখানে আনতে পারি, যেমন এখানে শুক্র, বৃহস্পতি, তার সঙ্গে মঙ্গল আসতে পারে, চন্দ্র আসতে পারে, কারণ মঙ্গল এখানে দ্বাদশ ঘরের অধিপতি। চন্দ্র কেন, চন্দ্র হচ্ছে অষ্টম ঘরের অধিপতি। আর রবি কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে এই অষ্টম আর দ্বাদশের সঙ্গে একটা কানেকশান তৈরি করেছে, প্লাস রবিবার এই জাতকের জন্ম হয়েছে। অতএব রুলিং প্ল্যানেট ধরে যদি আমরা দেখি, সেখানে যে সমস্ত গ্রহগুলি উঠে আসছে, শুক্র বৃহস্পতি ছাড়া আরও যে গ্রহগুলির কথা বললাম, সেখানে রুলিং প্ল্যানেট হিসাবে রবির কিন্তু একটা শক্তিশালী অবস্থার কথা আমরা জানতে পারছি। কারণ রুলিং প্ল্যানেটে আমরা ডে লর্ডকে আমরা নিই, সেখানে রবির যেহেতু এ রবিবার জন্ম, তাই রবি কিন্তু এখানে চলে আসছে। তো এখানে কিন্তু রবি একদিকে যেমন অষ্টম এবং দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত হয়েছে, এবং রবি শনির একটা কানেকশান তৈরি হয়েছে।
শনি মঙ্গলের কানেকশান তৈরি হয়েছে। তো রবির মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে অষ্টমের সঙ্গে এবং দ্বাদশের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংযোগ থাকা এবং ডেলর হিসাবে রবির উঠে আসা, এটাই কিন্তু রবির প্রত্যন্ত দশায় ঘটনাটা ঘটানোর কথা সবচেয়ে জোরালোভাবে বলছে। তো অতএব এই দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা তার সঙ্গে গোচরের এই ধরনের বিচার বিশ্লেষণ করে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে পৌঁছবো যে কখন ঘটনাটা সংঘটিত হতে পারে। তো সেই জন্য আমাদের D1 চার্ট, গোচর এবং দশা, অন্তর্দশা এগুলিকে কিন্তু ভালো করে বিভিন্ন দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে কখন ঘটনাটা সংঘটিত হতে পারে।